শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। কেন তদন্ত শুরু করে? ফ্রান্স থেকে বিভিন্ন বাণী আপনারা শুনতে পান যে পিলখানা ট্র্যাজেডি, আওয়ামী লীগ শাসনামলে গুম খুম, 5ই আগস্ট পরবর্তী আয়নাঘরের আলামত মুছে দেয়া, এটাকে বড় করে দেখছেন এবং বড় বড় অপরাধীদের সেফ এক্সিট সহ অসংখ্য ক্রাইমের সাথে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই গুম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত 14 মাস কাজ করতেছিল, প্রকাশ পাচ্ছিল না, কিন্তু কিছুই বাইরে, সব কিছুই গোপনে হচ্ছিল। শুধু এইখানেই শেষ না, আরো চমক আছে সামনে। বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে। ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না ভূমিকম্প হয়ে যাবে ভাই, ভূমিকম্প বাংলাদেশে। ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে। বিভিন্ন মামলা আইসিটির পাইপলাইনে রয়েছে, তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে। সে মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারেন। আর যদি তদন্তে, সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে, তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে 14 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। আমি আগেই বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং এই সেনাবাহিনী প্রধানকে যদি না সরানো হয়, তাহলে এই সেনাবাহিনীর বিচার প্রশ্নবোধক, বিচার করা যাবে কি না সেটি প্রশ্ন। আজকে সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেনাবাহিনীর এই অফিসারদেরকে তারা তাদের হাতের মুঠো ছাড়া করবেন না, তাদের আন্ডারে রেখে তারা আদালতে নিয়ে যাবেন এবং নিয়ে আনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতি, প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। অনেকের ধারণা একটা সিনেমা বানায় পরিচালক, সমস্ত ক্রেডিট পরিচালকের, পরিচালকই সিনেমা বানায়, এটা সবাই জানে। আসলে কি তাই? পরিচালক একা কোনোদিন সিনেমা বানাইতে পারবে? জীবনেও পারবে না। তার একটা ইউনিট থাকে, যেমন তার ফটোগ্রাফির জন্য একটা ইউনিট থাকে, ওই ইউনিটের মধ্যে না হলেও 20 জন লোক থাকে, এর মধ্যে 15 জন লাইটে কাজ করে, কেউ আবার ওই যে ট্রলি নিয়ে আসে, কেউ আবার ফোকাস দেখে, ক্যামেরার ফোকাসটা ঠিক আছে কিনা, কেউ আবার লাইটের ডিজাইন করে। এরকম 20 থেকে 22 জন একজন ফটোগ্রাফারের আন্ডারে থাকে। তার মানে ইউনিটের একটা সাইড, আরেকটা সাইড কি এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, যেটা পরিচালকের সাথে থাকবে। ওইখানেও প্রায় 4 থেকে 6 জন থাকে পরিচালকের সাথে। এরপরে লাগবে কি খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টের জন্য একজন প্রোডাকশন ম্যানেজার লাগবে, এবং তার অধীনে আবার প্রোডাকশন বয় থাকবে, তার অধীনে আবার রান্নার একটা ইউনিট থাকবে। এখানেই শেষ না, ড্রেস বানাইতে হবে, তো ওই ড্রেসের একটা ইউনিট থাকবে, মেকআপ দিতে হবে, মেকআপের একটা ইউনিট থাকবে। এভাবে ভাগ কইরা দেওয়া হয় সমস্ত কাজ, তারাই পরিচালককে সাহায্য করে। এর মধ্যে একবার রাইটারের একটা ইউনিট আছে, যারা গল্প লিখবে, কেউ চিত্রনাট্য লিখবে, কেউ সংলাপ লিখবে। আবার এখানেই শেষ না, এই যে পুরো ছবিটা পরিচালক তৈরি করলো, সেটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, আবহাওয়া সঙ্গীত যেটা বলি, তার জন্য একটা মিউজিক ডাইরেক্টরের ইউনিট লাগবে, সেখানেও প্রায় 20 থেকে 25 জন কাজ করে। এভাবে একটা ছবির পিছনে 100-র উপরে লোক কাজ করে, তারপর একটা ছবি হয়। লোকে ওই যে লাস্টে দেখে নেম প্লেটটা পরিচালনায় অমুক,
ওই সবাই মনে করে ওই পরিচালকই ছবিটা বানাচ্ছে, আসলে সবাই মিলেই ছবিটা বানায়। ঠিক তেমনি এই দেশ পরিচালনা করতে গেলেও না সবাইকে লাগবে, আলাদা আলাদা ইউনিট লাগবে। ডক্টর ইউনূস স্যার যখন আসলো, উনি কিভাবে আসছে? উনি কি নির্বাচন করে আসছে? ওনার কোনো পার্লামেন্ট আছে? ওনার 300 এমপি আছে? কিচ্ছু নাই। শেখ হাসিনা যে ইউনিটটা রাইখা গেছে দেশ চালাইবার জন্য, সেই ইউনিটের মধ্যে উনি এসে ইন করছে। ইন করার পরই ওনার মাথার মধ্যে আসছে, হায় হায় আমার চারিদিকে তো ওনারাই, আমি তো অন্যের সেটিং এ আসছি, আমার নিজের একটা সেটিং লাগবে। ভাই জ্ঞানী লোকের জ্ঞানী কাজ। দেখেন উনি কিছু কমিশন বানাইলো, যেমন এই যে নির্বাচন কমিশন, ওইখানে যায় দেখেন যে 200-300 লোক কাজ করতেছে নির্বাচন নিয়ে। তেমনি উনি বানায় দিলেন কি গুম খুন কমিশন। হ্যাঁ, এই গুম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত 14 মাস কাজ করতেছিল, প্রকাশ পাচ্ছিল না কিন্তু কিছুই, বাইরে সব কিছুই গোপনে হচ্ছিল। শুধু এইখানেই শেষ না, আরো চমক আছে সামনে। বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে, ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না ভূমিকম্প হয়ে যাবে ভাই, ভূমিকম্প বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে এইসব ঘটনা কখনো দেখছেন? গত 54 বছরে এরকম কোন ঘটনা কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক সরকার যারা নির্বাচন কইরা আসে সরকার চালাইতে, তারা করতে পারছে? করতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস স্যার দেখেন ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথায় খেলা দিল। তো আপনারা যারা মাছ ধরেন বড়শিতে, আপনারা জানবেন বড় মাছ ধরার জন্য অনেক ধৈর্য লাগে ভাই, বড়শি বাইতা বসে থাকতে হয়। আর ছোট মাছের ব্যাপারে কি হয় জানেন? ওই টোপের দিকে তাকায় রইলাম, টোপটা যদি একটুখানি নিচে যায় সঙ্গে সঙ্গে টান দিলাম, চলে আসলো ট্যাংরা নাইলে পুঁটি। কিন্তু আপনি রাঘব বোয়াল যদি ধরেন তাহলে কি করতে হবে? যখনই আপনার টোপে টান দিবে তখন আপনি টান দিতে পারবেন না, আপনাকে ঢিল দিতে হবে, সুতা ছাড়তে হবে। ওই যে চাক্কিটা দেখেন না ঘুরতে থাকে, আর ওই মাছটা পানির নিচে দিয়ে একবার এদিক যায় একবার এদিক যায়, কিন্তু গলার মধ্যে তো কাটা আটকাই ফেলাইছে। যতই দৌড়াদৌড়ি করুক টান দেয় না কিন্তু যে বড়শি ধইরা বসে আছে, কারণ সে জানে ও ক্লান্ত হবে। ক্লান্ত হওয়ার পরই তাকে আমি কাছে নিয়ে আসবো। তারপর আস্তে 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 টাইনা টাইনা সামনে আনে, সামনে আইনাই কিন্তু আবার টান দেয় না। কারণ টান দেয় না কেন? যদি বর্ষের সুতোটা ছিঁড়া আবার চইলা যায় তখন কি করে জানেন? ওই যে গোল একটা চাক্কির মতো ওর মধ্যে জাল পেঁচানো থাকে, ওই জালটা দেখবে আস্তে করে মাছের নিচে দিয়া আস্তে করে উপরে টাইনা নিয়ে আসে। ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই, কিন্তু সুতা ছাড়তেছিল, সুতা ছাড়তেছিল। ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই, শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে। উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম, আচ্ছা নামটা এখন মনে থাকলো কমুনা, দরকার নাই অত গভীরে যাওয়ার, আপনারা সবাই জানেন। কিন্তু বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই, ছুটতে পারে নাই। ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে, সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। 15 জন আছে, 15 জন ভাগতে পারে নাই। আর ওই বাকি 15 জন এখন একদম কাছাকাছি, নিচ দিয়া কিন্তু অলরেডি জাল পাইতা ফালাইছে, এখন শুধু টাইনা তুলবে, মানে হাত করা লাগাবে। আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানায় দিছে আমরা ন্যায় বিচারের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই। এবং ওনারা এমন কথাও বলছে, এই যে গুম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে, আমরা সেইভাবেই সাহায্য করছি। এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে যে হচ্ছে এখন কুমিল্লা নাইলে বরিশাল, আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ কইরা দিছি। আসলেই সেটা করছে। হ্যাঁ ভাই করছে, তো না করলে এই যে আয়না ঘরের যায় টাইলস খুঁজা বাইর করতে পারতো? ক্যান্টনমেন্টে ঢুকার জন্য পারমিশন লাগে না, অনুমতি লাগে না, ওনারা অনুমতি দিছে বলেই কিন্তু হয়েছে। কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে, কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে। আলোচনায় কেন আনে নাই জানেন? ডক্টর ইউনূস স্যারের তো ওই স্বভাব নাই, 2 দিন পর পর বা 1 দিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে। বেশি কথা বললে তো মুখ দিয়ে ফাঁস হয়ে যাবে ভাই, কথা বাইরে হয়ে যেতে পারে। উনি তো কম কথার লোক, যার জন্য কোনো আলোচনায় আসে নাই। আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইউনূস দেশ চালাইতে পারবে না, ওনার কোনো ক্ষমতাই নাই, ওনার কোনো যোগ্যতাই নাই। ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে? আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কাজটা ঠিক মতো না করে, উনি যাইবে আসামি ধরার জন্য কুমিল্লায় 14 গ্রামে,
উনি যাবে? উনি তো যাবে না। উনি যাদের পাঠাবে, ওই যে বললাম না ইউনিট করা আছে, একটু আগে বললাম যে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা লাগে, বিভিন্ন ইউনিট কাজ করে। এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিক মতো কাজ না করে উনি কি করবে? আর এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো পরিষ্কার, আপনারা বুদ্ধিজীবীরা। আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার। এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই। ডক্টর ইউনূস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আইসা এখন সরি বলেন। এখন না বললো নভেম্বরে সরি বলতে বাধ্য হবেন। নভেম্বরের চমক তো ভাই বিশাল চমক, বললাম না ভূমিকম্প হয়ে যাবে, ভূমিকম্প। কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেখবেন অনেকেই জড়িত। এমনও হইতে পারে কোন রাজনৈতিক দল জড়িত, বড় বড় রাজনীতিবিদরাও জড়িত হইতে পারে ভাই, দুই একজনের নাম চলে আসতে পারে। দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে। অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম, দেখা গেল সে নির্বাচন করতে পারলো না, কারণ ওই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত। এরকম ঘটনা হইতে পারে। আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি। দেখেন ডক্টর ইউনূস স্যার একটা কথা খুব গুরুত্ব দিয়া বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনোভাবেই যেন আর স্বৈরা শাসক জন্ম না নিতে পারে, অথবা স্বৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম, কোনো ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে। আমরা সেই সব রাস্তাগুলা বন্ধ করতে চাই। উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলা বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না। উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে চীন আর ভারতের মাঝখানে, চীন আর ভারত যদি আকাশে উঠতে চায় সে হাওয়াতে আমরাও আকাশে উইরা যাব। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না? আমার মনে হয় বুঝতে পারছেন। যদি একটুখানি চিন্তা করেন তাইলেই বুঝতে পারবেন। দেখেন কাদেরকে আসামি বানাইছে, যারা আসামি তাদের নিয়ে টক শোতে আইসা কথা বলতো তো এখন মানুষ ভয় পায়। খেয়াল করে দেখেন তাদের নিয়ে কোনো আলোচনা নাই, ওই আলোচনা চলতেছে অন্য সাবজেক্ট নিয়ে। কারণ ভয়। কেন ভয় পায় জানেন? গত 15-16 বছর বলবো কেন, আমি গত 54 বছরই এই ক্যান্টনমেন্ট থেকেই ভাই এই মিডিয়া কন্ট্রোল করতো। এই যে পত্র পত্রিকার যত হেডলাইন দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায়। কারণ কি জানেন? সবাই ভিতরে ভিতরে ওই ক্যান্টনমেন্টের সাথে হাত মিলাইতে চাইতো, পার্শ্ববর্তী দেশের সাথে হাত মিলাইতে চাইতো, এবং তাদের দয়া দাক্ষিণ্যতায় সরকার গঠন করত। ভারত থেকে টাকাও তো আসতো ভাই। আপনাদের মনে নাই এরশাদের বাসায় যায় সুজাতা সেন গেছিল এরশাদের বাসায়, তারপর এরশাদ সাহেব বাইরে এসে কি বলছিল, এরপর তো আধা পাগল হয়ে গেছিল, হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গেছে। কারণ উনাকে যে পরামর্শ দিছে ওই পরামর্শটা উনি নিতে পারতেছিল না। আর উনার ভাই তো ভারত থেকে আইসা বইলাই দিল নো 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 আমি কিছু বলতে পারবো না, দাদাদের নিষেধ আছে, একদম মুখ বন্ধ। জিএম কাদিরের কথা মনে পড়াতে আমার মনে পড়লো আমাদের বর্তমান নির্বাচন কমিশনার, উনার কথা। উনাকে যখন জিজ্ঞেস করছে ভাই আপনি কেন দিচ্ছেন না আমাদের শাপলা প্রতীকটা, অসুবিধা কি? 2 ঘন্টা অপেক্ষা করছে মুখের সামনে বৈশা যে আপনি বলেন কি প্রবলেম আপনার, কেন আপনি দিচ্ছেন না? উনি কোনো কথা বলে না, খালি বলে আমি এটা দিব না, শাপলা আমি দিব না। কেন দিব না উনি বলে না। ঠিক ওই জিএম কাদেরের মতো যে ভারত কি বলছে আমি বলুম না। আর ওনাকে এই নির্বাচন কমিশনারকে কে ধমক দিছে, কে ভয় দেখাইছে এই শাপলা নিয়া উনিও বলবে না। বুঝছেন? উনার সাথে এই জন্য মিলাইলাম। আমার যদ্দূর মনে হয় ডক্টর ইউনূস স্যারের যতগুলো কমিশন বানাইছে এর মধ্যে দুর্বল কমিশন হচ্ছে এই নির্বাচন কমিশন। উনার তো কোনো মেরুদণ্ডই নাই। কে বলছে শাপলা না দিতে? আমরা আম পাবলিক বুঝতেছি, আপনি কেন মুখ খোলেন না? উনাকে মুখ খুলতে হবে। হ্যাঁ, উনি যদি মুখ না খোলে ওই জিএম কাদেরের কেস কইরা দিতে হবে ওনাকে। হ্যাঁ, টেকনিক্যালি ওনাকে সরাই দিতে হবে। ভাই ব্রাদার, আপনারা কেউ ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। এই যে অনেকে বলে না গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার। হ্যাঁ ভাই, গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার। ইনশাল্লাহ এই নির্বাচনে, এই যে আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, স্বাধীনতা পাবো ভাই। এই যে নির্বাচন আসতেছে, অনেকেই মনে করে নির্বাচন হবে না, কোন একটা গন্ডগোল হবে। নো, নির্বাচন হবে, ঠিক টাইমে নির্বাচন হবে, কেউ আটকাইতে পারবে না।
কিভাবে নির্বাচনটাকে ঈদের আনন্দ, ঈদের আমেজ দেওয়া যায়, ওইটা ডক্টর ইউনূস স্যার মাথার মধ্যে নিয়ে নিছে। মাথার মধ্যে না নিয়ে তো আর ডিক্লার দেয় নাই, উনি যা যা বলছে তাই তো কইরা দেখাইতেছে, তাই না? আবার 15 তারিখের জন্য অপেক্ষা করেন, সংসদ ভবনের দক্ষিণ থেকে একটা এলান দিবে। হ্যাঁ ভাই, ঘোষণা আসবে, জুলাই সনদপত্রের ঘোষণা। আর ওই জুলাই সনদপত্রের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশ পাওয়া যাব। যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুজ্জামানের পাশে নাই, ওয়াকারের আর কিছু করার নেই। ওয়াকারের দিন শেষ, ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে। বিভিন্ন মামলা আইসিটির পাইপলাইনে রয়েছে, তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে। সে মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারে। আর যদি তদন্তে, সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে, তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে, স্বাভাবিক হিসাব। হাসিনা পালিয়েছে, ফেসিবাদের সব দোসর পালিয়েছে, কিন্তু হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী তিনি পালাবেন না, এটা স্বাভাবিক, কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন, তিনি বিপ্লবের পক্ষে ছিলেন, পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে, কিন্তু তিনি বহাল তবিয়তে আছেন। এখন হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান বহাল তবিয়তে থাকবেন, এটা একটু অস্বাভাবিকই বটে, কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কোনো কিছুই তো নাই। তো সেখানে সেনাপ্রধান কিভাবে থাকে? অন্যান্য বাহিনীর প্রধানও নেই, সেনাপ্রধান কিভাবে থাকে? তো দর্শক, এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে গুমখুরে জড়িত সেনা অফিসারদের গ্রেপ্তারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার পর দলগুলো, বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বিএনপি, তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না, বিশেষ করে জামাত তো সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক লুতুপুতু ছিল, তো জামাত ইসলামী বিবৃতি দিয়েছে যে না, বিচার হওয়া উচিত। বিএনপি বিবৃতি দিয়েছে বিচার হওয়া উচিত। এর মানে ওয়াকারের পক্ষে এখন আর বিএনপি জামাত নেই, অতএব রাস্তা ক্লিয়ার, বিচার হবে। তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকারকে ভয় দেখাচ্ছেন। আসলে কি তাই? বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি? ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না, বা বিএনপি জামাতকে রক্ষা করতে যাবে না? দর্শক, এটা হচ্ছে আলোচনার মূল বিষয়। প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকারুজ্জামান হোক আর যে হোক, যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে। আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন, সে আওয়ামী লীগের মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বাসায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। অতএব আমরা অপরাধীর বিচার চাই। আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে, হ্যাঁ, ইটস ট্রু, বিএনপি এবং জামাত অনেককে বাঁচিয়েছে, অনেক, কোনো সন্দেহ নেই। বিএনপি জামাতের সাথে লিয়াজু যারা করতে পেরেছে তারা টিকে গেছে, ইটস ট্রু, এটা আমি স্বীকার করি। এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয়, তাহলে বিএনপি জামাত, বিএনপির খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না, জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না, আর জামাতের গোলাম আজম আসলেও তিনিও বাঁচাতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম, তার সমপর্যায়ের কোনো নেতা বাংলাদেশে এখনো আসেনি, তিনিও বাঁচাতে পারবেন না। এর মূল কারণ হচ্ছে জনমত, জনগণ বিচার চায়। এখন ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে পারসেপশন এটা যে হাসিনার অ্যাপয়েন্টেড সেনাপ্রধান, তো তিনি যদি অপরাধী হয়ে থাকেন, আমি বলছি না তদন্তের আগে তাকে অপরাধী বলবো না, তবে আমাদের জাস্ট পারসেপশন এটা, তিনি হাসিনা অ্যাপয়েন্টেড এবং তিনি প্রধান থাকা অবস্থায় জুলাই বিপ্লবীদের উপর কারফিউর সময় গুলি চালানো হয়েছে এবং তাতে এক প্রকার গণহত্যা চালানো হয়েছে, আমরা জানি। এখন এটা তদন্ত, যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সোফার গুম খুনের তদন্ত হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের সাথে আরো 2টা মামলার পাইপলাইনে আছে। অতএব অপরাধী না হলে ওয়াকার স্যালুট, তিনি যতটুকু অবদান রেখেছেন তিনি প্রাপ্য পাবেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন। এখন জনমত যেহেতু বিচারের পক্ষে, ইউনূস সরকারের, তাজুল ইসলামদের বড় শক্তি জনমত। যেমন দেখেন, আমি নিশ্চিতভাবে বলি, এই যে 15 জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন সেনা হেফাজতে, তারা কোথায় থাকবেন কি থাকবেন না, তাদের জন্য যে ক্যান্টনমেন্টে সাবজেল বানানো হয়েছে ওইখানে কি থাকবেন, এটা কোর্ট ঠিক করবে, এটা 22 তারিখের পর আপনারা দেখবেন। কিন্তু এতদূর এসেছে, এতদূর এই ঘটনা আসতো না। ইউনূসের উপর সেনা প্রধান বা সেনাবাহিনীর একাংশের যে ক্ষোভ, আর কু কিন্তু সবাই করে না, কয়েকজন অফিসার করে, কু করতে বেশি লাগে না। 30-40 জন অফিসার হলে একটা কু ঘটিয়ে দিতে পারে, তার মধ্যে এই 15 জন তো একদম কু করার যোগ্য অফিসার। স্বাভাবিক তারা বাঁচার জন্য এতদিন কু করে ইউনূসকে হটিয়ে হয় 111 কায়েম করতো, নইলে সরাসরি সামরিক শাসন জারি করতো। কিন্তু কেন পারেনি, কেনই সাহস করেনি? জনগণের ভয়। কারণ আমি যে কথাটা বলি, সাহস থাকলে তোমরা মিলিটারি কু করো না। ক্যান্টনমেন্ট এবং তোমাদের ট্যাঙ্কের যে নাট বল্টু, এটা জনগণ ধোলাই খাল নিয়ে বিক্রি করবে। এর মানে জনগণের কারণেই ইউনূস টিকে আছে, জনগণের সমর্থনেই বিচার এত দূরে এসেছে, তারা গ্রেপ্তার হয়েছে,
এবং তাজুল ইসলামরা বড় বড় কথা বলতে পারছেন, অনলি বিকজ অফ পিপলস সাপোর্ট। রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা কোনো কোঅপারেশন পাওয়া যায়নি। এখন জামাত এবং বিএনপি যে অবস্থান নিয়েছে এই বিচারের বিষয়ে, হ্যাঁ এটা মন্দের ভালো, কিন্তু তাদের এই অবস্থান প্রমাণ করে না যে না ওয়াকার বা তাদের ফাঁদ থেকে পুরোপুরি বের হয়েছে। আমি মনে করি বিএনপি জামাতের, এমনকি জামাতেরও এক্ষেত্রে যে দুর্বলতা, তারা যদি দেখে যে না ওয়াকারকে স্যার স্যার আব্বা আব্বা বললে আমাদের ক্ষমতা আসার রাস্তাটা সহজ হয়ে যাবে, কিসের বিচার টিচার, ওয়াকারকে আব্বা বলবে জামাতও বিএনপিও। এই দুই দলের রাজনীতি এখনো ওই ফাঁদে আছে। আর বিবৃতির যে বিষয়টা দেখেন, ওটা বাধ্য হয়ে তারা দিয়েছে জনগণের চাপে পড়ে। আর বিবৃতির যে ভাষা, তাও বিচার চাওয়া, তাদের সমালোচনা করা, জাস্ট অপরাধীদের সমালোচনা করা আর কি, বেশিরভাগই ছিল সেনাবাহিনীকে পাম দেয়া, তাদেরকে গ্লোরিফাই করা। এখন কোন একটা সংস্থাকে এইভাবে গ্লোরিফাই করা, ওটা তাদের কাজ, ওটা আইএসপি এর করবে। জামাতের আমিরের বিবৃতি, জামাতের সেক্রেটারি জেনারেল বিবৃতি, রুহুল কবির বিবৃতি দেখলে বোঝা যায় না যে এটা কি আসলে বিএনপি জামাতের বিবৃতি না আইএসপি এর বিবৃতি। সেনাবাহিনীকে একদম আলাদাভাবে ধুয়ে মুছে সাফ করে যেভাবে মহান বানাচ্ছে, এটা রাজনৈতিক দলের কাজ না। বোঝা গেল আসলে বিচার চাইলেও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী মুখ খোলার পর বিএনপি জামাত বিবৃতি দিয়েছে, তার আগে একটা শব্দ উচ্চারণ করতে পারেনি। আর শব্দ চয়নগুলো দেখলে স্পষ্টত বুঝবেন যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহদের যে বিচার চাওয়া আর জামাত বিএনপির বিচার চাওয়া এক না। মানে এখনো জামাত বিএনপি ফাঁদের মধ্যে আছে। কিন্তু ওই যে বিচার হবে, ওয়াকার আর রক্ষা পাবে না যদি অপরাধী হয়ে থাকে, এটা জনগণের চাপের কারণে। সেনাবাহিনী প্রশ্নে এই বড় বড় রাজনৈতিক দল, ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসলে যেন নির্বিঘ্ন থাকতে পারে, কুটু না করে, এই ভয়ে তাদেরকে আব্বা আব্বা করছে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।